সেদিন আমি সেই প্রতিবেশী পুলিশ ভাইয়াদেরকে বলি যে দেখেন ভাই আমি নির্দোষ। আমি যেই ছেলের সাথে ফোনে কথা বলেছি তাকে আমি ফোন দিয়ে দিচ্ছি। আপনারা তার সাথে কথা বলে দেখেন। তার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। আমার কথা তো ওই রাত্রিবেলা কেউই বিশ্বাস করে না। তারা আমার স্বামীকে বিশ্বাস করে বলে যে আমি নাকি খারাপ মেয়ে। এই জন্যই এত রাত করে ছেলেদের সাথে ফোনে কথা বলি। বিশ্বাস করেন সেই দিন রাত্রিবেলা আমার পাশে কেউই ছিল না। ওই রাতটা যে আমার জীবনে কতটা ভয়াবহ একটা রাত ছিল সেটা বলে বোঝাতে পারবো না। যদিও সেই দিন রাত্রিবেলা আমার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের কলোনির সব মানুষজন জেগে ওঠে, কিন্তু কেউই রুম থেকে বের হয় না। এমনকি আমার ঘুমান্ত ছোট্ট মেয়েটাও জেগে উঠে কান্নাকাটি শুরু করে। তখন আমাদের বাড়িওয়ালা এসে আমাদের দরজার সামনে দাঁড়ায়। বাড়িওয়ালা ভাই তখন আমার হাজবেন্ডের নাম নিয়ে বলে যে কি হয়েছে তোমার স্ত্রীকে এরকম করে মারতেছো কেন? তখন আমার স্বামী আবারও সেই বাড়িওয়ালার কাছে মিথ্যা মিথ্যা আমার নামে অভিযোগ করে আমি নাকি রাত বিরতে অন্য ছেলেদের সাথে প্রেম আলাপ করি, তাদের সাথে ফোনে কথা বলি। বাড়িওয়ালা তখন আমার স্বামীকে তার রুমে নিয়ে গিয়ে বোঝায়, বলে যে দেখো বউ ভুল করতেই পারে, তাই বলে এরকম করে মারামারি করা তো আর ঠিক হবে না, এতে তো তোমাদের কোনো সমাধান আসবে না। আর সে বরং তুমি তোমার স্ত্রীকে ভালো মতো বুঝিয়ে বলো যে সে এই ভুলটা কেন করেছে। আমাদের এই নতুন বাড়িওয়ালা ভাই আর ভাবি তারা খুবই ভালো মনের মানুষ। অনেকক্ষণ যাবত ধরে আমার স্বামীকে তারা বোঝায়। বাড়িওয়ালা ভাই যখন আমার স্বামীকে রুমের ভিতরে বোঝাতে নিয়ে যায় তখন বাড়িওয়ালা ভাবি আমার রুমে আসে। যদিও বাড়িওয়ালা ভাবি পরপুরুষদের সামনে কখনোই আসতো না। তারা যখন সবাই আমার রুম থেকে বের হয় আমি তখন রুমের ভিতরে একা একা কান্না করতেছিলাম। ওই সময় বাড়িওয়ালা ভাবি আমার রুমে আসে। ভাবি আমার রুমে এসে দেখে যে আমার মেয়েটা বিছানার উপর কান্নাকাটি করতেছে। তখন আমার মেয়েটাকে কোলে নিয়ে তাকে একটু আদর করে। তখন আমার মেয়েটা কিছুটা শান্ত হয়। তখন বাড়িওয়ালা ভাবি আমারে জিজ্ঞাসা করে যে আনুষার আব্বু তোমারে কেন মারছে, কি নিয়ে তোমাদের দুজনের ভিতরে ঝগড়া হয়েছে? তখন আমি ভাবিকে সবটা খুলে বলি। সেই মুহূর্তে ভাবিই আমার পাশে ছিল, তাছাড়া কেউই আমার পাশে ছিল না। ভাবিকে বললাম যে ভাবি দেখেন এরকম এরকম করে আমি ওই লোকটার সাথে ফোনে কথা বলেছি, তাছাড়া ওই লোকটার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই, শুধুমাত্র বাসা ভাড়া নেওয়ার ব্যাপারে তার সাথে কথা বলেছিলাম। ভাবি তখন আমারে বলে যে তুমি এইখান থেকে চলো, আমাদের বাসায় চলো, তোমাকে আর আনুষার আব্বুকে দুজনকে একসাথে বসিয়ে তোমাদের কথাটা শুনবো। আমি তখন ফ্লোরের উপরে শুয়েছিলাম। আমার পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা, সারা শরীরের ব্যথায় আমি উঠতে পারতেছি না। তখন ভাবিকে বললাম যে ভাবি আমাকে একটু ধরেন। ভাবি তখন আমারে জিজ্ঞাসা করে যে দেখি তোমারে কোথায় মারছে। তখন আমি আমার শরীরের কাপড় সরিয়ে ভাবিকে আমার পুরো শরীর দেখালাম। আমার স্বামী তো আমারে এমন ভাবে আঘাত করছে যে আমার পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। এই জায়গায় বারবার করে বাড়ি দেওয়ার কারণে অনেক জায়গায় আমার শরীরের মাংস পর্যন্ত থেতলে গিয়েছিল। ভাবি তো আমার শরীরের আঘাতগুলো দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপরে আমাকে খুবই আস্তে আস্তে ধরে তার রুমে নিয়ে যায়। পরবর্তীতে বাড়িওয়ালা ভাবির রুমে যাওয়ার পর বাড়িওয়ালা ভাবি, ভাই, আমার স্বামী আমরা সবাই মিলে একসাথে বসে কথা বলি। তখন বাড়িওয়ালা ভাই আমারে জিজ্ঞাসা করে যে তুমি ওই ছেলেটার সাথে কেন কথা বলেছো? ওরা তো রাজনীতি করে, ছেলেটা তেমন একটা ভালো না, তোমাকে যে কোথা থেকে কোথায় নিয়ে ফাঁসিয়ে দিবে সেটা তুমি বুঝতে পারবে না। তখন আমি বলি যে দেখেন ভাই আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি, আমি শুধুমাত্র বাসা ভাড়া নেওয়ার ব্যাপারে তার সাথে কথা বলেছিলাম। পরবর্তীতে আমি কখনোই কোনোদিন কারোর সাথে কথা বলবো না। সেই দিন আমার দোষ না থাকার সত্ত্বেও আমি তাদের সবার সামনে আমার নিজের দোষ স্বীকার করি। সবার সামনে আমি হাত জোর করে ক্ষমা চাই যে আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজটা আর কোনোদিনও করবো না। পরে বাড়িওয়ালা ভাই বলে যে যা হয়েছে তো হয়েছে, এখানেই ভুলে যাও, এখন তোমরা রুমে গিয়ে একটু রেস্ট করে ঘুমাও। তারপরে আমরা সেই রাত্রিবেলা আমাদের রুমে চলে আসি। রুমে আসার পর সে আমাকে এত পরিমাণে মারধর করার পরেও আমার সাথে কোনো কথা বললো না, চুপচাপ সে শুয়ে পড়লো। এইদিকে আমার শরীরের অসহ্য যন্ত্রণা আর ব্যথার কারণে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। আমার একটুও ঘুম আসতেছিল না। আমার পায়ের অবস্থা এতটা পরিমাণে খারাপ করে দিয়েছিল যে আমি যে উঠে একটু ওয়াশরুমে যাব সেটাও আমি যেতে পারতেছিলাম না। পরদিন সকালবেলা আমি ব্যথার কারণে বিছানা থেকে উঠতে পারিনি, যার কারণে সে নিজে থেকেই উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে ডিউটিতে চলে যায়। আমার স্বামী রুম থেকে বের হয়ে ডিউটিতে যাওয়ার পর বাড়িওয়ালা ভাবি আর পাশে যে এক পুলিশ ফ্যামিলি ছিল ওই ভাবি আমার রুমে আসে। তারা দুজনে আমার রুমে আসার পর আমার এই অবস্থা দেখে দুজনই ঘাবড়ে যায়। বাড়িওয়ালা ভাবি তখন বলে যে আনুষার আম্মু তুমি ডক্টরের কাছে না গিয়ে এরকম করে বসে আছো কেন? তুমি তো মারা যাবা এর অবস্থায় থাকলে। আমি তখন কান্না করি আর বলি যে ভাবি আমি তো বাঁচতে চাই না, এই জীবন তো আর আমাকে কম কষ্ট দিল না। এভাবে যদি আমার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে মৃত্যু আসুক না কেন, আমি বরণ করে নিব। আমার মুখে এরকম কথা শুনে ওই পুলিশের বউ ভাবি তার রুমে গিয়ে তার স্বামীকে সবটাই বলে। রাত্রিবেলা যখন আমার স্বামী আমারে মারতেছিল তখন ওই পুলিশ ভাইয়াটা বাসায় ছিল না, তার নাইট ডিউটি ছিল, এই জন্য আমাদের এই ঘটনার বিষয়ে সে কোনো কিছুই জানতো না। আর ভাবি তো একা একটা মহিলা মানুষ, সে এসেই বা কি করবে, এই জন্য রাত্রিবেলা সেও একা একা রুম থেকে বের হয়নি। তখন ওই পুলিশ ভাবি তার স্বামীকে সবটা বলার পর ওই পুলিশ ভাইয়া আমার আনুষার বাবাকে
আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে দেখেন আনুষার বাবা, আপনার স্ত্রীর অবস্থা তো বেশি একটা ভালো নয়, সে কেমন জানি করতেছে, তাকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, নয়তো যে কোনো সময় কিন্তু বাসায় খারাপ কোনো কিছু হয়ে যেতে পারে। এরকম করেই সেই লোকটা আমার স্বামীকে বলেছিল। পরে আমার স্বামী তাকে বলে আমি যেন কোনো এক ভাবিকে সাথে করে একটা গাড়ি ভাড়া করে নিয়ে হসপিটালে যাই, সেখানে নাকি আমার স্বামী আসবে। পরবর্তীতে ওই পুলিশ ভাবি একটা গাড়ি রিজার্ভ ভাড়া করে নিয়ে আমাকে একটা হসপিটালে নিয়ে যায়। ওই হসপিটালটা ছিল কক্সবাজারের মধ্যে একটা সরকারি হসপিটাল। তো আমাকে সেইখানে নিয়ে যাওয়ার পর আমার স্বামী তার একটা বেসমেন্টকে সাথে করে নিয়ে আমাকে দেখতে আসে। এরপরে আমাকে ডক্টর দেখানোর জন্য টিকিট কাটে। আমার স্বামীর সেই বেসমেন্টটা ওই হসপিটালেই ডিউটি ছিল। আমাকে যখন ডক্টর দেখে তখন আমার পুরো শরীর একজন মহিলা ডক্টর চেক করে। পরে ওই মহিলা ডক্টরটা বড় ডক্টরকে গিয়ে বলে যে ওনার শরীরে এত পরিমাণে আঘাত করা হয়েছে যে জায়গায় জায়গায় মাংস থেতলে গেছে, তার শরীরের আঘাতের অবস্থাগুলো খুবই বাজেভাবে করানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি এরকম করে আরো কিছু বলে। তখন সেই বড় ডক্টরটা আমার স্বামীকে ডাকে, তারপরে বলে যে আপনার স্ত্রীর এই অবস্থা হইল কিভাবে। তখন আমার স্বামী নির্লজ্জর মতো ডক্টরের কাছে বলে যে সামান্য একটু ঝগড়া হয়েছিল, এই জন্য মারামারি করেছি। ডক্টর তখন আমার স্বামীরে বলে যে এটা সামান্য কিছু, শরীরের এত বাজে অবস্থা, এটাকে আপনাকে সামান্য কিছু মনে হচ্ছে। এখন আমার স্বামীর বেসম্যানও ওইখানে দাঁড়িয়েছিল। তার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী আমার সাথে কি কি করেছে। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে মারামারি হয়েছে সেই ব্যাপারটা তার ব্যাটসম্যান জেনে যায়। তারপরে সেই ব্যাটসম্যান ভাইয়াটা আমাকে আড়ালে একটু ডেকে নিয়ে গিয়ে বলে যে ভাবি আপনি কিন্তু ভাইয়াকে এখন বিপদে ফেলায়েন না, এখান থেকে কিন্তু ডক্টররা আপনাকে আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করার কথা বলবে, আপনি বলবেন যে ঝগড়া হয়েছে মিটে যাবে। আপনাকে যদি মামলা করার কথা বলে তাহলে কিন্তু আপনি করিয়েন না, যেহেতু সরকারি হসপিটাল, এইখানে বললেই কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আর আপনি বোঝেনই তো ভাই তো পুলিশের চাকরি করে, এই সমস্ত ঝামেলায় ভাইকে একদমই জড়ানো যাবে না। এখন আমি তার ওই ব্যাটসম্যান বন্ধুকে বললাম যে আমি তো মামলাটাই করতে চাই, তবে এইখানে নয়, আমি আমার এলাকায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করব। এরকম একটা নিকৃষ্ট মানুষের সাথে আমি আর থাকতে চাই না, তার সাথে থেকে আমি আমার জীবনে অনেক যুদ্ধ করেছি। যাই হোক, তার ব্যাটসম্যান আমাকে অনেক করে বোঝায় যেন আমি এই হসপিটালে মামলাটা না করি। আমিও ডক্টরের সামনে আর কোনো রকম কোনো কথা বলি না। ডক্টর আমাকে ওষুধ লিখে দেয়, সেই ওষুধগুলো নিয়ে আমি বাসায় চলে আসি। আমার স্বামী আমাকে তার ডিউটির গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে সে আবার তার ডিউটিতে চলে যায়। আমি আর সেই পুলিশ ভাবি বাসায় চলে আসি। আমার ছোট্ট মেয়েটাকে হসপিটালে যাওয়ার সময় বাড়িওয়ালা ভাবির কাছে রেখে গিয়েছিলাম। আমার মেয়েটা কিন্তু সেই সময় আমার বুকের দুধ ছাড়া আর কোনো কিছুই খাইতো না। এইদিকে আমিই তো অসুস্থ, তাকে আমি দুধ খাওয়াবো কিভাবে। এরপরে রাত্রিবেলা আমার স্বামী তার ডিউটি শেষ করে বাসায় আসে। বাসায় এসে সে নিজে থেকেই আমার সাথে কথা বলতে চায়, কিন্তু তার প্রতি আমার এতটাই ঘৃণা জন্ম নিয়েছিল যে তার সাথে কথা বলার মতো কোনো ইন্টারেস্টই আমার ভিতরে ছিল না। আমি তার সাথে কোনো রকম কথা বলি না। তখন দেখলাম যে সে তার পকেট থেকে একটা মলম বের করে এনে আমারে বলতেছে যে আসো তোমার ক্ষত স্থানে লাগিয়ে দেই। তখন আমি বলি যে না, আমাকে মলম লাগিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার মতো থাকো, আর আমাকে পারলে একটা টিকিট কেটে দাও, আমি বাড়িতে চলে যাব। এদিকে ততক্ষণে আমাদের বাড়ির সবাই আমাদের বিষয়টা জানাজানি হয়ে গেছে, কারণ আমার বড় দুলাভাইকে আমার স্বামী রাত্রিবেলা ফোন দিয়ে সবটাই বলে দিয়েছে। এদিকে আমার বড় দুলাভাই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ফ্যামিলিকে সবটাই জানিয়ে দেয়, কিন্তু তারা জানতো যে আমাকে মারছে, কিন্তু এতটা পরিমাণে যে মার দিছে তারা সেইটা জানতো না। যাই হোক, তখন আমার স্বামী আমার শরীরের কাপড় সরিয়ে দিয়ে আমার আঘাতের জায়গাগুলো দেখতে চায়। যদিও প্রথমে আমি তাকে দেখাতে চাই না, পরে সে আমাকে অনেক জোরাজোরি করার পর আমি তাকে দেখাই। আমি তখন তাকে বলি যে দেখো তুমি আমাকে কতটা পরিমাণে আঘাত দিয়েছো, অথচ যেই ভুলের কারণে তুমি আমাকে আঘাত দিয়েছো সেরকম কোনো ভুলই আমি করি নাই, তারপরেও হুদাই তুমি আমাকে মারলে, আমার কোনো কথাই তুমি শুনলে না। তোমার বিচার একদিন আমার আল্লাহ ঠিকই করবেন। আজ অব্দি তুমি আমার বিয়ের পর তুমি কত মেয়েদের সাথে প্রেম করেছো, এমনকি তোমার মেজো ভাইয়ের বউয়ের সাথে তুমি শারীরিক সম্পর্ক করেছো, তারপরেও আমি তোমাকে কোনোদিনও কিছু বলি নাই। আর আমি তো একটা ছেলের সাথে কথা বলেছিলাম শুধুমাত্র রুম ভাড়া নেওয়ার ব্যাপারে, আর সেইটাই তুমি সহ্য করতে পারলে না। তুমি আমাকে ভুল বুঝে আমার শরীরে এত পরিমাণে আঘাত করলে, এর বিচার আমি আল্লাহকে দিয়ে রাখবো, আমার আল্লাহ একদিন তোমার বিচার ঠিকই করবে। তখন আমার স্বামী বলে যে দেখো আনুষার আম্মু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি তখন এতটা আঘাত পেয়েছো, সেই সময় তোমার উপর আমার অনেক রাগ হয়ে গিয়েছিল, এই জন্যই আমি তোমাকে মেরেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো বা ওই ছেলের সাথে রিলেশনে আসো, আর সেটা আমি সহ্য করতে পারিনি। তখন আমি বললাম যে তুমি তো আমাকে দেখতে পারো না, আমাকে তুমি পছন্দ করো না, তাহলে আমি যদি অন্য ছেলেদের সাথে প্রেমও করি তাহলে তোমার সমস্যা কি? আমি তো আজ অব্দি এতটা চেষ্টা করার পরেও তোমার মনের মতো হয়ে উঠতে পারিনি, তুমি তো অন্য মেয়েদের প্রতি আসক্ত। আর হ্যাঁ, আমি তোমার মতো এত নিকৃষ্ট মন মানসিকতার মানুষ না যে ঘরে স্বামী রেখে বাহিরে পরপুরুষের সাথে প্রেম করে বেড়াবো। যাই হোক, তার পরদিন ছিল 2 তারিখ, তার বেতনের ডেট ছিল, সে তার বেতন
তুলে নিয়ে এসে পুরোটা টাকা আমার হাতে তুলে দেয়। তারপরে বলে যে তোমার যা খুশি তুমি তাই কিনে নিয়ে আসবা। তো তার এরকম কাণ্ড দেখে একদমই অবাক হই, যদিও এর পিছনে আরেকটা কারণ আছে। সে যে কি কারণে আমার সাথে এত ভালো আচরণ করতেছিল সেটা আমি পুরোটাই বুঝতে পেরেছিলাম। আচ্ছা যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা সুলতান। এতক্ষণ যাবত ধরে মনিকা নামের একটি মেয়ের বাস্তব জীবন গল্প আপনাদের সাথে পড়ে শোনাচ্ছিলাম। যেই গল্পের 10 নম্বর পার্ট অনেকেই দেখতে চেয়েছিলেন। এই গল্পের 11তম পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন, যাতে করে এই গল্পের 11তম পার্ট আপলোড করার সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসলে আমি চাইলেই এই গল্পের পার্টগুলো আরো একটু বড় করে দিতে পারতাম, কিন্তু সেই আপুটা যেহেতু অসুস্থ, সে তার পুরোপুরি গল্পটা একসাথে লিখে দিতে পারে নাই। আপুটা যখন একটু সুস্থতা ফিল করে তখনই আমাকে গল্প শেয়ার করে রাখে। যাই হোক, আমি পরবর্তী পার্টগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।